আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি করোনার এই সংকটময় মুহূর্তে সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে আমরা নতুন এক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি আর কি, অনলাইন ক্লাস। এটা হয়তো এর আগে কখনো করা হয় নাই, তো বিশেষ পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাস হতে যাচ্ছে আজকে। এর আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটা আমি বোর্ডে লিখে দিই। আজকে আমরা আলোচনা করব উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞান বিষয়ে, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৈদেশিক সাহায্য ও বাণিজ্য। বর্তমান বিশ্বে একটি প্রচলিত ধারণা হয়ে গেছে দাতা গ্রহীতার সম্পর্ক। দাতা বলতে উন্নত বিশ্বকে আমরা বুঝি, এবং গ্রহীতা বলতে উন্নয়নশীল বা অনুন্নত বিশ্ব যেটা আছে তাদের বুঝি। উন্নত বিশ্ব উপনিবেশিক শাসনের মাধ্যম দিয়ে রাষ্ট্রগুলোকে শোষণ করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছে, আর অনুন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলো তাদের দ্বারা শোষিত হয়ে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে, যার ফলশ্রুতিতে বিশ্বে দুই ধরনের রাষ্ট্র তৈরি হয়েছে। একটা হচ্ছে উন্নত রাষ্ট্র, একটা হচ্ছে অনুন্নত রাষ্ট্র। আর উন্নত রাষ্ট্রগুলা বৈদেশিক সাহায্য দাতা রাষ্ট্র হিসেবে পরিচিত, আর উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলা বৈদেশিক সাহায্যের গ্রহীতা রাষ্ট্র হিসেবে পরিচিত। তো আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে, বৈদেশিক সাহায্যটা আসলে কী? বৈদেশিক সাহায্য বলতে সাধারণত আমরা যেটা বুঝি, উন্নত রাষ্ট্র এবং তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন সংস্থা কর্তৃক অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রকে যে সহায়তা, সেটা হতে পারে অর্থনৈতিক, পণ্য, প্রযুক্তি, কৃষি, সেবা, যেটাই হোক, যে ধরনের সহযোগিতা করে থাকে সেটা হচ্ছে বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্য সম্পর্কে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় বলা হয়েছে, দ্য ফরেন অ্যাড ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রান্সফার অফ ক্যাপিটাল অফ সার্ভিস ফর দ্য নেশনস for the benefits of the other nations and their citizens. আর বৈদেশিক সাহায্যের ধারণাটি প্রথম আসে অষ্টাদশ শতাব্দীতে। ফ্রেডরিক দ্য গ্রেট তার সামরিক মিত্রদের এক ধরনের অনুদান দিয়েছিলেন, যার মাধ্যম থেকে এক ধরনের বৈদেশিক সাহায্যের ধারণাটি পৃথিবীতে চলে আসে, যেটা পরবর্তীতে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, প্রথম বিশ্বযুদ্ধ বলেন, এই সময় আমেরিকা কিংবা ব্রিটেন, উন্নত রাষ্ট্রগুলো তাদের মিত্রদের যে এক ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে থাকতেন, যেখান থেকে বৈদেশিক সাহায্যের উত্থান ঘটে। এবার আমরা যে বিষয়টা জানব, বৈদেশিক সাহায্য প্রকারভেদ। বৈদেশিক সাহায্য
বিভিন্ন রকমের হয়ে থাকে। বৈদেশিক সাহায্যের প্রকার। মোটা দাগে আমরা বৈদেশিক সাহায্য বলতে দুটা বিষয়কে বুঝে থাকি। একটা হচ্ছে অনুদান সাহায্য, আর একটা হচ্ছে আপনার ঋণ সহায়তা। অনুদান সহায়তা বিষয়টা হচ্ছে আপনার যেটা একেবারে দিয়ে দেওয়া হয় অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রকে, যার বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করা হয় না। আর ঋণ সহায়তাটা হচ্ছে কোনো ধরনের জিনিস দেওয়া হয় যেটার সুদ সহ পরবর্তীতে ফেরত নেওয়া হয়, এটা হচ্ছে ঋণ সহায়তা। এছাড়াও আপনার বৈদেশিক সাহায্যকে আরও কয়েকটি ভাগে ভাগ করা যায়, সে বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করব। একটা হচ্ছে আপনার প্রকল্প সাহায্য। প্রকল্প সাহায্য প্রকল্প সাহায্য একটি দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন অতীব জরুরি, যেটা উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলো তাদের নিজেদের আর্থিক সক্ষমতায় করতে পারে না। সেজন্য তারা বিভিন্ন উন্নত রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে থাকে, আর এই ধরনের সাহায্য হচ্ছে প্রকল্প সহায়তা। আর একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রকল্প খুবই জরুরি। আর প্রকল্প সহায়তা এক ধরনের বৈদেশিক সাহায্যের ভিতরে পড়ে। আর প্রকল্প সহায়তা ছাড়াও আরও রয়েছে আমাদের, হতে পারে কারিগরি সাহায্য, কারিগরি সহায়তা। অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রের দেশে কারিগরি সহায়তা দিয়ে থাকে উন্নত রাষ্ট্রগুলো। অনুন্নত রাষ্ট্রগুলোর কারিগরি প্রযুক্তি সম্পন্ন জ্ঞানের অভাব রয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থায় কারিগরি জ্ঞানের সেমন বিকাশ ঘটে না, যার ফলে তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সঠিকভাবে কারিগরি সহায়তা প্রদান করতে পারে না। সেজন্য তারা বিভিন্ন বিদেশি বা উন্নত রাষ্ট্র থেকে কারিগরি সহায়তা নিয়ে থাকে। আর এই কারিগরি সহায়তা এক ধরনের বৈদেশিক সাহায্যের ভিতরে পড়ে থাকে। তারপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পণ্য সাহায্য। পণ্য সাহায্য উন্নত রাষ্ট্রগুলো অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রকে বিভিন্ন ধরনের পণ্য সহায়তা করে থাকে। সেটা হতে পারে শিল্প কাঁচামাল, তারপরে শিল্প যন্ত্রপাতি, বিভিন্ন নির্মাণ সামগ্রী, কৃষিপণ্য, খাদ্যপণ্য, সার। এগুলো এক ধরনের এটা এক ধরনের মনে করেন যে বৈদেশিক সাহায্যের ভিতরে পড়ে থাকে। এছাড়া আরেক ধরনের বৈদেশিক সাহায্য রয়েছে, সেটা হচ্ছে অর্থ সাহায্য। উন্নত রাষ্ট্রগুলো অনুন্নত রাষ্ট্রকে এক ধরনের অর্থ সহায়তা প্রদান করে থাকে। সেটা ঋণের মাধ্যম দিয়ে হতে পারে, সেটা অনুদানের মাধ্যম দিয়ে হতে পারে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এডিবি, বিশ্বব্যাংক, IMF এগুলা। এ ধরনের অর্থ সহায়তা নিয়ে অনুন্নত রাষ্ট্রগুলো তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে, যেটা তাদের দেশের উন্নয়নের জন্য অতীব জরুরি। এবার এক ধরনের বৈদেশিক সাহায্যের কথা আমরা বলবো, যেটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ।
বিদেশি বা বৈদেশিক বিনিয়োগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এক দেশের উদ্যোক্তা শ্রেণী অন্য দেশে বিনিয়োগ করলে সেটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। আর বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে উন্নত রাষ্ট্রের, যেগুলা অনুন্নত রাষ্ট্রে বৈদেশিক বিনিয়োগ করে থাকে, যেটা এক ধরনের বৈদেশিক সাহায্যের ভিতরে পড়ে থাকে। এছাড়া আরও কিছু বৈদেশিক সাহায্য রয়েছে, সেগুলো হচ্ছে খাদ্য সহায়তা, অনুন্নত রাষ্ট্রগুলো খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয়, তারা যে উৎপাদন করে তাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে তারা তাদের জনগণকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারে না, যার ফলে তারা উন্নত রাষ্ট্র থেকে খাদ্য অনুদান বা ত্রাণ বা শর্ত সাপেক্ষে পেয়ে থাকে, যেটা বৈদেশিক সাহায্য। এছাড়াও বৈদেশিক সাহায্যের আরও কিছু ধরন বলা যায়, যেটাকে বলা যায় শর্তহীন বা শর্তযুক্ত। কিছু কিছু বৈদেশিক সাহায্য রয়েছে যেগুলা শর্ত সাপেক্ষে দেওয়া হয়। এক্ষেত্রে উন্নত রাষ্ট্রগুলো অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রকে যে সাহায্য দিয়ে থাকে, সেক্ষেত্রে তারা শর্ত বেঁধে দেয় এবং শর্তগুলো পালন করার সাপেক্ষে তারা সহায়তাগুলো পেয়ে থাকে। এটাকে আমরা বলতে পারি শর্তযুক্ত সাহায্য। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈদেশিক সাহায্যের উৎস। তো বৈদেশিক সাহায্যের উৎস রয়েছে বিভিন্ন রকম, সে বিষয়ে আলোচনা করব আমরা। বৈদেশিক সাহায্যের উৎস, বৈদেশিক সাহায্যের উৎস। বৈদেশিক সাহায্যের উৎসের ক্ষেত্রে একক রাষ্ট্র হিসেবে অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি, জাপান, উন্নত রাষ্ট্র যেগুলো রয়েছে তারা এককভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। সেটা হচ্ছে বৈদেশিক সাহায্যের দেশভিত্তিক উৎস বলা যায়। আর তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো প্রাতিষ্ঠানিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকে অনুন্নত রাষ্ট্রগুলোকে। সেগুলো হচ্ছে IMF, বিশ্ব ব্যাংক, ADB, IDB, ইউনেস্কো, ইউনিসেফ প্রভৃতি। তো আমরা বৈদেশিক সাহায্যের উৎসের বিষয়ে এবার কিছু প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা করব, যে প্রতিষ্ঠানগুলো বৈদেশিক সাহায্য প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রথমে আমরা যে সংস্থা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল যাকে বলে। IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল 1944 সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যাত্রা শুরু হয়, যা কার্যকর হয় 1945 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিভিন্ন অনুন্নত রাষ্ট্রে বৈদেশিক সাহায্য প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আর এক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নেতৃত্ব দিয়ে থাকে পাশ্চাত্য রাষ্ট্র, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন প্রভৃতি। এবার আমরা যেই আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমা বিশ্ব তথা সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার একটা অচল অবস্থা দেখা দেয়, যেখান থেকে পরিত্রাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অনেক উন্নত রাষ্ট্র, রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদগণ ব্রেটন উডস সম্মেলনে মিলিত হয়, যেখান থেকে তারা বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা বিশ্ব ব্যাংক ব্যবস্থা প্রচলনের প্রস্তাব দেয়,
যার ভিত্তিতে বিশ্ব ব্যাংকের উত্থান ঘটে। বিশ্ব ব্যাংক উন্নত বিশ্বের ছাড়াও অনুন্নত বিশ্বে, উন্নয়নশীল বিশ্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের ঋণ সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও আরেকটা সংস্থা রয়েছে যেটা বৈদেশিক সাহায্য প্রদান করে থাকে, সেটা হচ্ছে এডিবি বা এশিয়ান ব্যাংক। এডিবি বা এশীয় ব্যাংক মূলত এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়। এটা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় 1963 সালে, যার বাস্তবায়ন হয় 1966 সালে। আর এডিবির সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায়। এছাড়াও রয়েছে বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে রয়েছে আইডিবি বা ইসলামী ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামী ব্যাংক, আইডিবি। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তাদের বেশিরভাগই উন্নয়নশীল রাষ্ট্রের ভিতরে পড়ে, যার ফলে তাদের দারিদ্রতা দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে ঋণ সহায়তা নেওয়া লাগে। কিন্তু বিশ্বের অন্যান্য সংস্থাগুলোর ঋণ সিস্টেম সুদকেন্দ্রিক, যেটা ইসলামিক অনুশাসনের বিরুদ্ধে। সেজন্য ইসলামিক রাষ্ট্রগুলো তাদের নিজস্ব একটা ঋণ ব্যবস্থা প্রচলনের প্রয়োজন বোধ করে, যেটা ইসলামী শরীয়ত মোতাবেক হবে। আর সেক্ষেত্রে সেই চিন্তার উপর ভিত্তি করে 1975 সালে জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংক বা এডিবি প্রতিষ্ঠা করা হয়, যার মূল লক্ষ্য ছিল ইসলামিক শরীয় আইন মেনে ইসলামিক শরিয়া ভিত্তিক নিয়মকানুন ফলো করে ইসলামিক রাষ্ট্রগুলোর উন্নয়ন সাধন করা। এছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বিভিন্ন বৈদেশিক সাহায্য প্রদান করে থাকে, এক্ষেত্রে ইউনিসেফ, ইউনেস্কো অগ্রগণ্য। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব, বৈদেশিক ঋণের প্রভাব। প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক রয়েছে, তার কিছু মন্দ দিকও রয়েছে। সেক্ষেত্রে বৈদেশিক ঋণেরও, বৈদেশিক সহায়তা বা বৈদেশিক সাহায্য যেটাই বলি না কেন, তারও প্রভাব রয়েছে। একটা ইতিবাচক প্রভাব, একটা নেতিবাচক প্রভাব। বৈদেশিক সাহায্যের প্রভাব। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ইতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাব। বৈদেশিক ঋণের কিছু ইতিবাচক প্রভাব রয়েছে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। বৈদেশিক সাহায্য বা বৈদেশিক ঋণ যেটা বলি না কেন, বৈদেশিক সাহায্যের ইতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে মূলধন সহায়তা। অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্র মূলধন সহায়তা। উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তাদের সঞ্চয় সামর্থ্য কম, যার কারণে তারা মূলধন সংগ্রহ করতে পারে না, যার ফলে তাদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। তাই তাদের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য তারা উন্নত রাষ্ট্রের কাছ থেকে বৈদেশিক সাহায্য হিসেবে মূলধন সহায়তা পেয়ে থাকে, যা তাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই মূলধন সহায়তা, বৈদেশিক সাহায্য একটা ভালো দিকে বলতে পারি আমরা। এছাড়াও আরও কিছু রয়েছে যেগুলো বৈদেশিক সাহায্যের ভালো দিকের ভিতরে পড়ে। দারিদ্র্য দূরীকরণ। দারিদ্রতা উন্নয়নশীল বিশ্বের একটি প্রধান সমস্যা। উন্নয়নশীল বা উন্নয়নশীল রাষ্ট্র বা অনুন্নত রাষ্ট্রের বেশিরভাগ মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, যার কারণে এখানকার মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্ন। আর এই দারিদ্রতা দূরীকরণে বৈদেশিক সাহায্য
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও রয়েছে অবকাঠামোগত উন্নয়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সে দেশের অবকাঠামোগত উন্নয়ন। যে দেশের অবকাঠামো যত ভালো, সে দেশের অর্থনৈতিক বা আর্থসামাজিক উন্নয়ন তত বেশি। আর উন্নয়নশীল দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিদেশি সাহায্য একটা ভালো ভূমিকা রাখে। তাই বলা যায় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য একটা ভালো একটা দিক বলতে পারি আমরা। এছাড়াও বৈদেশিক সাহায্যের আরও কিছু ভালো দিক রয়েছে, যেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। অনুন্নত রাষ্ট্রের বেকারত্ব সমস্যা প্রকট। এখানে বেশ অধিকাংশ লোকই বেকারত্বের জীবনযাপন করে, আর বৈদেশিক সাহায্য এই বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও কৃষি অবস্থার উন্নয়ন, শিল্পায়ন প্রভৃতি ক্ষেত্রে বৈদেশিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা আলোচনা করব বৈদেশিক সাহায্যের নেতিবাচক দিক। বৈদেশিক সাহায্যের নেতিবাচক দিক। বৈদেশিক সাহায্যের ইতিবাচক দিক যেমন রয়েছে, নেতিবাচক দিকই রয়েছে। এক্ষেত্রে যেমন রয়েছে আধিপত্য বিস্তার। বৈদেশিক সাহায্যের নামে উন্নত রাষ্ট্রগুলো অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করে। তারা তাদের সকল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কার্যক্রমে নাক গলায় বলা যায়। এর কারণে উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের এক ধরনের অধীনস্থ হয়ে পড়ে, যা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এছাড়াও রয়েছে পরনির্ভরশীলতা। অনুন্নত রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্রের কাছ থেকে বৈদেশিক সাহায্য পাওয়ার কারণে তারা পরনির্ভরশীল হয়ে পড়ছে। তারা নিজেরা যে কিছু করবে, নিজেরা কিছু করতে পারে, এই ধরনের প্রবণতা তাদের ভিতর থেকে উঠে যাচ্ছে, যার ফলশ্রুতিতে তারা সবসময় অন্যের মুখাপেক্ষী হচ্ছে। তারা ভাবছে উন্নত রাষ্ট্র থেকে সাহায্য সহযোগিতা পাবো, সেই আশে বসে থাকে, যার ফলে তারা পরনির্ভরশীল হয়ে পড়ছে, যার কারণে অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা যে বিষয়ে নেতিবাচক দিকের মধ্যে বলতে পারি, অর্থনৈতিক শোষণ। বিদেশি উন্নত রাষ্ট্রগুলো বৈদেশিক সাহায্যের নামে অনুন্নত রাষ্ট্রে এক ধরনের বৈদেশিক অর্থনৈতিক শোষণ চালাচ্ছে। তারা এখানে বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি স্থাপন করছে, এখানে ব্যবসা বাণিজ্য করে মুনাফা এখান থেকে উঠায় নিয়ে চলে যাচ্ছে, যার ফলে অনুন্নত রাষ্ট্রগুলো দিন দিন আরও দারিদ্র হয়ে যাচ্ছে। এইভাবে অর্থনৈতিক শোষণ করে উন্নত রাষ্ট্রগুলো আরও ধনী হচ্ছে। এছাড়া আমরা বলতে পারি বৈদেশিক সাহায্যের নেতিবাচক দিকের ভিতরে রয়েছে এক ধরনের সাম্রাজ্যবাদতা। উন্নত রাষ্ট্রগুলো বৈদেশিক সাহায্যের নামে সাম্রাজ্যবাদ বিস্তার করছে, এটাকে নব্য উপনিবেশ বলতে পারি আমরা। এছাড়া কৃষি ব্যবস্থার উন্নয়নে বাধাগ্রস্ত করছে। অনেক সময় উন্নত রাষ্ট্রগুলা অনুন্নত রাষ্ট্রকে কৃষি ব্যবস্থার উপর ভর্তুকি প্রদানে নিরুৎসাহিত করছে, যা কৃষি সম্প্রসারণকে বাধাগ্রস্ত করছে। তো বৈদেশিক সাহায্যের আমরা ইতিবাচক ও নেতিবাচক দিক দুটাই দেখলাম। তবে এর যেমন ইতিবাচক দিকও রয়েছে। তো বৈদেশিক সাহায্য যদি সঠিক ব্যবহার অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলো করতে পারে, সেক্ষেত্রে বৈদেশিক সাহায্যটা ভালো ফল বয়ে আনতে পারে। তারপরে সর্বোপরি বলা যায়, অন্যের মুখাপেক্ষী থাকার চেয়েও নিজের পায়ে দাঁড়ানোটাই সবচেয়ে বড় কথা।
সেক্ষেত্রে অনুন্নত রাষ্ট্রগুলো বা উন্নয়নশীল রাষ্ট্রগুলো যদি বৈদেশিক সাহায্য পরিহার করে নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের উপর দাঁড়িয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটা হবে তাদের জন্য মঙ্গল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বৈদেশিক সাহায্য বাণিজ্য। তো আশা করি তোমরা এই বিষয়টা বোধগম্য হয়েছে। তো আমি আমার আজকের লেকচার এ পর্যন্ত শেষ করব। তবে শেষে তোমাদের কাছে এক ধরনের রিকোয়েস্ট থাকবে আর কি। এখন যে করোনা ভাইরাসের মহামারী আকার ধারণ করছে আমাদের দেশে তথা সারা বিশ্বে, এর থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। আর বাঁচার জন্য আমাদের ঘরে থাকতে হবে। সো প্লিজ তোমরা সবাই ঘরে থাকবে, কোনো প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাইরে বের হবে না, এবং স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে, নিয়মিত হাত ধুতে হবে। তাই নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে আমাদের করোনা সম্পর্কে সচেতন হতে হবে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের নিয়মিত হাত ধুতে হবে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। তো সবশেষে আল্লাহর কাছে দোয়া করবে আমরা সবাই যেন সুস্থ থাকি এবং আমাদের কলেজ খুললে পরবর্তীতে আমরা যেন সরাসরি সবার সঙ্গে একসঙ্গে সাক্ষাৎ করতে পারি। তো এই বলে আমি আমার লেকচার শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো তোমরা।